আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও আমরা হচ্ছে এটা 20 এপ্রিল সোমবার বানাচ্ছি এবং আজকে মার্কেটে কি হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাইলে প্রথমেই চলেন আমরা একটু ডিএসই ইন্ডেক্সটা দেখে আসি যে ইন্ডেক্সের বর্তমান অবস্থা কি। দেখুন, সর্বশেষ যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেইখানে আমার যেগুলো কথা বলা হয়েছিল আপনারা চাইলে ভিডিওটা আবার দেখতেও পারেন। তো সর্বশেষ ভিডিওতে আমি এই ভিডিওর লাস্টে ওই লিঙ্কগুলো থাকবে। সর্বশেষ ভিডিওতে আমার বলা ছিল যে মার্কেট এখানে 1 নাম্বার ওয়েভ দেওয়ার পর সেটা 2 নাম্বার কারেক্টিভ ওয়েভ এখানে কমপ্লিট করেছে এবং এরপর এই বক্সে কয়েকদিন ঘোরাফেরা করে লিকুইডিটি অ্যাকুমুলেশন করে এরপর 3 নাম্বার মুভটা দেওয়ার ট্রাই করছে এবং 3 নাম্বার মুভটা আসলে এইখানে যেভাবে দেখিয়েছি অনেকে আমার প্রশ্ন করলেন ভাই এটা তো দ্রুত হচ্ছে না। বাস্তবতা দেখেন আসলে দ্রুত হওয়াটা মেইন জিনিস না। এইটা হইতে পারে এইখানে 10 দিন হয়ে গেছে, এখানে 1 মাসে হবে, 2 মাস হইতে পারে, এটা বলা মুশকিল। সবচেয়ে বড় জিনিস এটাই হচ্ছে মানে মার্কেটের নিয়ম। আর তার মধ্যে আমাদের মার্কেটটা কিন্তু আসলে স্বাভাবিক মার্কেট না। আপনি নিজে একটু চিন্তা করে দেখেন এই মার্কেটে কি আপনি মানে সাধারণ ভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারতেছেন? এই মার্কেটটা চলতেছে বর্তমানে যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করে। যুদ্ধ পরিস্থিতির কারণে এই শোনা যায় যুদ্ধ শেষ, এই শোনা যায় যুদ্ধ শুরু, এই শোনা যায় হরমুজ বন্ধ হয়ে গেছে, তারপরে করে হরমুজ আবার খুলে গেছে, এই শোনা যায় চুক্তি হবে, তাহলে নাকি এরপর শোনা যায় চুক্তি হবে না। তো এইগুলোর কারণে মার্কেটে যে প্যানিক বাই এবং প্যানিক সেল এবং প্যানিক বাই সেল মানে প্রমাণটা কি এই কারণেই দেখেন প্যানিক বাই সেলের কারণে যখন নামে মার্কেট বড় বড় লাল ক্যান্ডেল দিয়ে নামতেছে, আবার উঠে যখন বড় বড় সবুজ ক্যান্ডেল, আবার বড় সবুজ ক্যান্ডেল বড়, এই জিনিসগুলো প্যানিক বাই সেল, এগুলো নর্মাল সাধারণ মার্কেট হওয়ার কথা না। আপনি দেখেন এই জায়গাটা দেখেন, এইখানেও তো মার্কেট উঠলো, এটা সাধারণ মানে আপনাকে দেখাই আমি সাধারণভাবে চিন্তা করে দেখেন এই জায়গায় কিন্তু মার্কেট আপনার 4,800 থেকে বেড়ে 5,600 পর্যন্ত গেল, কিন্তু এইখানে মার্কেটটা উঠলো কিভাবে? ছোট ছোট সবুজ ক্যান্ডেল, এরপর ছোট ছোট লাল ক্যান্ডেল, আবার সবুজ, লাল লাল লাল, সবুজ বেশি, সবুজগুলা বেশি হয়ে হয়ে মার্কেট কিন্তু ঠিক এইখানে সর্বশেষ নির্বাচনের পরের দিন একটা বড় উত্থান দিল। এইগুলো হচ্ছে নর্মাল স্বাভাবিক মার্কেট। বা এই যে নামাটা দেখেন, একটু অতীত থেকে শিক্ষা নেন কিভাবে ঘটে। মার্কেটের নামে কিন্তু ছোট ছোট ক্যান্ডেল হয়তো 20 পয়েন্ট, 30 পয়েন্ট মাইনাস, 60 পয়েন্ট মাইনাস, আবার 20 পয়েন্ট, আবার 60 পয়েন্ট প্লাস, এইভাবে করে করে মার্কেট এখানে নিচে আসে। তো এই যে আমাদের বর্তমান মার্কেট এটা স্বাভাবিক না, এবং স্বাভাবিক মার্কেট যতক্ষণ না হবে ততক্ষণ অ্যানালিস্টটা 100% কাজ করবে না। তবু অ্যানালাইসিস মোটামুটি এই মার্কেটেও কিন্তু আমরা লাগাতে পারতেছি, এটা হচ্ছে বড় জিনিস। এই মার্কেটেও এই অস্বাভাবিক প্যানিকের মার্কেটেও অ্যানালাইসিস অনেকটা লাগতেছে। যে এই মুভমেন্টটা আমি সবসময় বলি যে এই মুভমেন্টটা আসলে দ্রুত নাও হতে পারে, সময় লাগতে পারে। অর্থাৎ এইখানে দেখাইছি আমি যদিও মানে দেখানোর জন্য এই দাগ এরকম হতে পারে। এটা হচ্ছে 3 নম্বর মুভমেন্ট আপনার এখানে হইলো, 4 নম্বর মুভমেন্ট আরো পরে হইলো, 5 নম্বর মুভমেন্ট আরো পরে গিয়ে এখানে হইলো, এইভাবে হইতে পারে। এইটা যে 10-15 দিনে হয়ে যাবে এইটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সময় আমি আপনাদেরকে আবারও বলি, বারবার আমি আমার গ্রুপের মানুষরা বলি, আপনাদের বলি, সময় মাপার কোনো অ্যানালিসিস নাই। টেকনিক্যাল অ্যানালিসিসে, চার্ট অ্যানালিসিসে সময় কতদিন লাগবে এটা আসলে মাপার কোনো টুলস, কোনো নিয়ম এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি যতটুকু আমি জানি, এবং আমি কাউরে পাইনি এটা মানে পারফেক্টলি মানে লাগাতে। এবং সময় দেখা যায় মানুষ অনুমান করে, দেখা যায় আমরা যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে অনুমান করে অনেক সময় সময় ধরতে পারি, কিন্তু সেটাও আমার যে একটা পারফেক্ট এরকম না, একবার ধরলে দুইবার মিস যায়। যে একটা আমি সবসময় বলি সময়ের পিছনে ছুটিয়েন না, আপনার দরকার লাভ করা। আপনি ইনভেস্ট করেন, আপনি বসে থাকেন, আপনি লাভ করেন। সো এই জিনিসটা বুঝলাম যে এটা যে এইখানেই হবে, এই যে এখানে দেখছেন 3 নম্বর মুভমেন্ট ম্যাথে দেওয়া, ম্যাথেই হবে এটা আমি জানি না। হইতে পারে এটা আগে এপ্রিলও হয়ে যেতে পারে, ম্যাথেও হইতে পারে, আরো পরে গিয়ে হইতে পারে। তো এই জিনিসগুলো 100% ধরা আসলে সম্ভব না। কিন্তু আমার মতে অ্যানালিস্টে এখনো এইভাবে আসে, এবং এইখানে যদি কারেকশন হয়েও যুদ্ধ যদি যখনই থামবে, যুদ্ধ যদি আবার বেড়ে যায়, তাইলে আর মার্কেট এখানে উঠতে পারবে না। এই 5,600 বাতিল, তখন হয়তো এই 5,400-র মধ্যে ঘোরাফেরা করবে। তখন মার্কেটটা হয়ে যাবে কোন জায়গায় আপনার আমি বলি, এই জায়গার মধ্যে, এই যে 5,400 এর মধ্যে এই 400 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করে যখন নিচে ব্রেক করবে তখন নিচে আরো যাবে, এবং উপরে ব্রেক করলে উপরে উঠবে। এই জিনিসটা মানে দেখবেন এখানে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এই যে 5,000 থেকে 5,400 এই পয়েন্টের মধ্যে মার্কেট আটকে যাবে। তাই মার্কেট নিয়ে বেশি চিন্তা করে লাভ নাই। মার্কেট আসলে প্লাস মাইনাস হতেই থাকবে, আপ ডাউন করেই বাড়বে, এবং মার্কেট এই জায়গার মধ্যে ঘোরাফেরা করলে আমি পার্সোনালি মনে করি ভালো। কারণ তখন হয়তো লম্বা এক টানে বড় বড় বাড়া এটা মার্কেটে আসলে লাভ না, কারণ তখন কি সবগুলো স্টকই বাড়তে থাকে, আপনি যেটা কিনছেন ওইটা নিয়ে বসে আছেন, সুইচ করার সময় পাচ্ছেন না। দেখা গেলো এটা নিয়ে বসে আছেন, এইটা 2 দিন বাড়লো, থেমে গিয়ে আরো একটা 2 দিন বাড়লো, থেমে আরো 2 দিন পর পর সুইচ করা যায় না।
কিন্তু এখানে যে সাইডওয়েজ মার্কেট হয়, একটা স্টক হোল্ড হইলো 10% বাড়লো, আপনি সেল দিয়ে টাকাটা অন্য স্টকে খুঁজেন, অন্য একটা অ্যানালিসিস করেন, আরেকটা স্টকে ওইটা নিয়ে ঢুকেন। কারণ তখন এখন স্টকগুলো আস্তে আস্তে বাড়তেছে, আর তখন দ্রুত বাড়বে, আপনি একটা থেকে একটা যাবেন, দেখবেন পুরানটা বেড়ে গেছে অনেক বেশি। তো আমি পার্সোনালি এই সাইডওয়েজ মার্কেটটা খুব পছন্দ করি, কারণ সাইডওয়েজ মার্কেটে প্রফিট খুব বেশি করা যায়, মানে ঠান্ডা মাথায় একটা স্টকে 10-20% নিয়ে বের হয়ে একটা যাওয়া যায়। এইগুলো একটু নিজেরা খেয়াল রাখবেন। এখন চলেন একটু দেখি প্রথমত যে নিউজগুলো দিল। দেখেন এখানে আজকে এই নিউজটা আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনায় ইরান এটা বলছে। তো সত্যি যদি আলোচনা না হয়, তারপরে এই যে গোলাবর্ষণ, তো এইগুলা কিন্তু মানে আবার প্রবলেম দিবে। যদি এখানে ফাইনাল নিউজ আমি যতটুকু দেখলাম, দেখি এটা আপডেট করি। যদিও ফাইনাল নিউজ পর্যন্ত এটাই যে পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে। যদি এটাই হয়ে থাকে তাইলে ইনশাল্লাহ মার্কেট আস্তে আস্তে ভালো হবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর না হইলে মার্কেট আবার 100 পয়েন্ট মিনিমাম মাইনাস হতেই হবে, ওইরকম আর কি। তো এটা হচ্ছে নিউজের উপর নিজেরা হিসাব করে নেবেন। আচ্ছা, আজকের ভিডিওটা শুরুই করব আমার একজন ফেভারিট মানুষ, ওনার একটা কোট দে যে ইনভেস্টিং শুড বি মোর লাইক ওয়াচিং পেইন্ট ড্রাই অর ওয়াচিং গ্রাস গ্রো। ইফ ইউ ওয়ান্ট এক্সাইটমেন্ট টেক $800 অ্যান্ড গো টু লাস ভেগাস। এখানে উনি কি বলছেন, এটা একটা ফেমাস উক্তি, আপনারা তো শুধু ওয়ারেন বাফেটের উক্তি পড়েন আর কিছু পড়েন না, বাট এই উক্তিটা মানে বাংলায় আমি বলি, মিনিংটা ছিল যে ইনভেস্ট যে করবেন, টাকা ইনভেস্ট করবেন, এটা হচ্ছে আসলে এমনভাবে করবেন যে রং করার পর যে আপনার রংটা শুকাচ্ছে, ওইটা যেমন দেখতে সময় লাগবে, আপনি যখন দাঁড়িয়ে থাকেন সময় লাগে, আস্তে ধীরে শুকায়, অথবা গ্রাস একটা মানে মাটিতে যখন গ্রাস মানে ঘাস গ্রো করে, ঘাস উঠে, ওইটা কি একদিনে হয়ে যায় না, ওটা আস্তে 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 কয়েকদিন মাসখানেক কি হয়। ওই সেম জিনিস ইনভেস্টের এরকম, যে আমি আস্তে আস্তে টাকা ঢুকাবেন একটা স্টকে দিনের পর দিন দিনের পর দিন, এরপর ধরে ঢুকিয়ে বসে থাকবেন, এরপর সেটা প্রফিট দিবে। আর যদি আপনি ওই যে বলেন এক্সাইটমেন্ট চাইলে আপনি লাস ভেগাস যান, অথবা ওইখানে জুয়া খেলেন, নাচেন, গান, ঘুরেন, মানে এক্সাইটমেন্টের জন্য ট্রেডিংটা না। অনেক মানুষ আছে ট্রেডিং, ভাই আজকে কি কিনবো, কালকে কিনবো, ভাই জলদি করে একটা সেল দিই, ওটা কিনি, এটা একটা নেশা, এইটা একটা ট্র্যাপ, একটা নেশা, এইটা করে বেশিরভাগ মানুষ টাকা হারায়। তো এই ফাঁদে দয়া করে পড়িয়েন না, এই ফাঁদ থেকে বের হয়ে ঠান্ডা মাথায় ইনভেস্ট করা শিখেন। আপনাদের আমি আজকে দেখাবো যে বিভিন্ন স্টক কিভাবে সময় নিয়ে প্রফিট দিল, কিন্তু বিভিন্ন মানুষ জাস্ট মানে পাগলামির কারণে স্টকগুলো মিস করলো। আচ্ছা, প্রথমে কেডিএস নিয়ে বলতে চাই যে কেডিএস 8 এপ্রিল আমাকে যখন মানুষ জিজ্ঞেস করেন যে ভাই কেডিএস কি সেল দিব, এবং 8 এপ্রিল মনে হয় প্রথম হোল্ডার ক্যান্ডেল মনে হয়, এই যে হোল্ডার ক্যান্ডেল, এটা মনে হয় যে হ্যাঁ, তখন আমি বলছি যতদিন মার্কেট সবুজ, এটা হচ্ছে 8 এপ্রিল আগের দিন, যতদিন মার্কেট সবুজ রাখবেন, আর স্টকটা যেদিন লাল, মার্কেট লাল, বের হয়ে যাবেন। এবং দেখেন এর পরের দিনই কিন্তু লাল, অর্থাৎ যতদিন আপনার সবুজ আছে স্টকটার সাথে রাখেন, লাল হয়েছে বড় লাল ক্যান্ডেল, আস্তে আস্তে সেল দিয়ে দেন, প্রফিট নিয়ে নেন, যেহেতু অলরেডি অনেক প্রফিট পাইছেন। এবং এরপর মোটামুটি কিন্তু নেমে আসছে, তো এই জিনিসগুলো এরপর নেমে আসার পর আবার একটা মুভ দেয়, তো সেটা খেয়াল রাখতে পারেন। কিন্তু একটা স্টক যখন মানে অনেকে জিজ্ঞেস করেন ভাই এই হোল্ড হওয়ার পর সেল দিয়ে দিই, বা এইটা হওয়ার পর সেল, বা এইটা না না ভাই, আপনার স্টকটা যখন টানা বাড়তেছে আপনি কেন সেল দিবেন, আপনি অপেক্ষা করেন। ইনফ্যাক্ট একদিন লাল হলে সমস্যা নেই, একদিন লাল হলে পরের দিন দেখেন, দেখেন পরের দিন তো ঠিকই সবুজ হয়েছে, তো পরের দিন কি হয় দেখেন, এই দিন সবুজ হোল্ড, এই দিনে যখন লাল তখন আপনি সেল করার একটা সিদ্ধান্ত নেন, তখন আর আল্লাহর নাম করে প্রফিট নিয়ে নেওয়ার সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম জিনিস। আচ্ছা, সেকেন্ড থিং দেখেন, আমরা এখানে 1 এপ্রিল বিবিএস কিনছিলাম 12 টাকায়, দ্রুত লাভের আশে একটা স্টক ট্রেড করছিলাম, এবং 15 এপ্রিল কিন্তু বিবিএস আমরা আলহামদুলিল্লাহ 12 টাকায় কেনা, 13 টাকায় সেল দিয়ে দিছি, একটা প্রফিট, খুবই ছোট প্রফিট, 8% প্রফিট নিছি, কারণ আমাদের তখন এটা দ্রুত ট্রেডিং ছিল, এটা ছিল রিস্কের ট্রেডিং, দ্রুত ট্রেডিং। এবং বিবিএস দেখেন এই জায়গায় আপনার মাত্র 10-15 দিনে 8%, 10%, এরপর কিন্তু নেমেও গেছে। এখানে যদি আমি 12 টাকায় ধরি, তাহলে দেখেন এরপর কিন্তু আমরা কিনছিলাম কিন্তু এই জায়গায় 1 এপ্রিল এই জায়গায়, এবং এই জায়গায় কিনলে আপনার মানে 13 টাকা পর্যন্ত প্রায় 10%, 8 থেকে 10%, এবং সবচেয়ে বড় এরপর নামছিল, নামলে কিন্তু এভারেজ করার হিউজ চান্স ছিল, 1 টাকা কম 11 টাকায় আসছিল এই জায়গায়, এবং এগুলো কিন্তু স্টপ লস বিহীন স্টক ছিল। তো আপনি এভারেজ করতে পারলে আরো নিচে যাবেন, এভারেজ বাদ দিলাম, যেহেতু আপনি তো বলতে পারেন ভাই আমি এভারেজ করিনি, বাট মাত্র 15-20 দিনে একটা কিন্তু 8-10% প্রফিট খারাপ না। আচ্ছা, এরপর একটা জিনিস দেখাই, আমি দেখেন লাভেলো নিয়ে বারবার আমি বলছি, কিন্তু বেশিরভাগ মানুষই আমার কথা আসলে পাত্তা দেন নাই। গত 6 জানুয়ারি প্রথমে লাভেলো আমাকে যখন জিজ্ঞেস করেন, আমি তখন বলছি যে লাভেলো স্টপ লস 62-50 এর নিচে গেলে, আর বাড়লে 84 পেয়ে যাবেন, এখানে সেল আসবে। স্টপ লস দেখেন, এখন দেখি তো লাভেলোতে একটু যাই, দেখি লাভেলো আসলে কি করছে। 62-50 ছিল লাভেলের আমাদের মেইন স্টপ লস, এবং দেখেন এইখানে এই যে 62-50 এর নিচে কিন্তু স্টকটা একদিনও যায়নি। এই যে স্টপ লস, একদিনও এই পুরো এলাকায়, এটা আমরা প্রথম বলছিলাম 6 জানুয়ারি, 6 জানুয়ারি কত তারিখ দেখি তো, এই জায়গায় আমার মনে হয় এইগুলো জায়গায় এই 6 জানুয়ারি, এবং এরপর থেকে এর নিচে যায়নি,
বরং এই যে এই লাল দাগের এই দাগের নিচে যায়নি, এবং এইখানে ঘুরে 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 আজকে কিন্তু লাভ হলো, অলমোস্ট প্রায় 80 টাকা টাচ করে আসছে। 83 প্লাস মাইনাস আমাদের টার্গেট ছিল, 80 তো কাছাকাছি চলে আসছে, আরো আগামী কয়েকদিনে এখানে চলে যেতে পারে। এবং অনেকে বলেন যে ভাই স্টক গুলো ধরেন কেউ, দেখেন একটা স্টক কতদিন ধরে বসে আছি, এটা যদি আমি নিজেও এখন নাই, গ্রুপের অনেকেই সেল দিয়ে বেড়ে গেছেন, সবাই বিরক্ত, কিন্তু এখানে বাড়তে কত দিন লাগলো একটু দেখাই তো আপনাদেরকে। এই যে বাড়লো, এই যে বাড়লো খুশিতে নাই, কিন্তু এইখানে 158 দিন লাগছে, 158 দিন এখানে সময় নিয়েছে একটা স্টক একই বক্সের মধ্যে ঘুরাফেরা করতেছে। দেখেন ইনফ্যাক্ট বক্সটা আমি আরো ছোট করে দেখাই, এই বক্সের মধ্যে, এই বক্সটার মধ্যে স্টকটা কতদিন ধরে ঘোরাফেরা করলো, এবং এই বক্সটা ব্রেকআউট দিল মাত্র। তো স্টকগুলো আসলে মানে আমরা বারবার বলি স্মার্ট মানি কোন সময় এন্ট্রি নেয় সেটা আমরা ধরতে পারি, আমরা এন্ট্রি নেইও, কিন্তু সমস্যা হচ্ছে সময় কতদিন লাগে এটা ধরতে পারি না, এবং যে কারণে বেশিরভাগ বিনিয়োগকারী বিরক্ত হয়ে যায় যে ভাই সময় কতদিন লাগলো। শুধু এটা না, লাভেলো না, আমি আরো দেখাই আপনাদেরকে। এটা তো 6 জানুয়ারি লাভ হলো, আবার দেখেন 1 ফেব্রুয়ারি বলেছিলাম লাভ হলো, এটা সেল দিয়ে না আরো কটা দিন দেখিয়েন, এখনো বাড়ার চান্স অনেক। মানে একই জিনিস আমি বারবার বলে গেছি যে ফেব্রুয়ারি মাসে এসে বলছিলাম এটা আরো কটা দিন দেখেন, এবং ফেব্রুয়ারি পরে এখানে এসে কত মার্চে সেই এপ্রিলে এসে বেড়ে গেল, মাত্র আপনার 1.5 মাস। তো এই জিনিসগুলো আসলে সময় ধরাটা কঠিন। আচ্ছা, টেকনোট্রাক নিয়ে বলা ছিল 34-35 সেল যাবে, এবং টেকনো কিন্তু আমরা দেখি টেকনো কিন্তু রিসেল একটা ভালো কাজ করছে, যদিও এখনো 34 উপরে। তো দেখেন এই টেকনোট্রাকও আপনার কতদিন ধরে এই জায়গার মধ্যে ঘুরতেছে, এই যে জোন, এই জোনের মধ্যে টেকনো কতদিন ছিল আপনি খেয়াল করে দেখেন, এখানে 100 দিন ছিল, 100 দিন এটা থেকে থেকে এরপরে এটা ব্রেকআউট করছে। এখন টার্গেটটা কি থাকে, আমাদের টার্গেট থাকে আমরা জানো এই জায়গায় এসে কিনতে পারি, অ্যানালিস্টদের কাছে সবসময় এটা সম্ভব হয় না, মাঝে মাঝে আমরা এই জায়গায় কিনছি, মাঝে মাঝে এই জায়গায় কিনছি, মাঝে মাঝে এই জায়গায়, এখানের মধ্যে যে সবচেয়ে মানে ভাগ্যবান সে হয়তো এই জায়গায় কিনছে, অথবা সে এই জায়গায় এসে কিনছে, কিন্তু এই জিনিসটা ধরাটা খুবই কঠিন, খুবই কঠিন জিনিস। কিন্তু অন্তত ধরতে পারি যে ভাই এটা স্মার্ট মানি ঢুকতেছে কিনেন, কিন্তু বলার পরে দেখা যায় মানুষ হয়তো কোনো সময় আমি এখানে কিনে নিলাম, মানুষ বিরক্ত হয়েছে ভাই এতদিন ধরে বসে আছি বাড়বে কোন দিন, কিন্তু এখানে বাড়লো যখন প্রফিট তো পাইলেন আপনি, ঠিক না? এখন প্রবলেমটা কি, প্রবলেমটা আসলে দেখেন এখানে শুধু টেকনোডাক না, টেকনোডাক এখনো চান্স আছে, টেকনোডাক হচ্ছে আপনার কত, এইটা হচ্ছে দেখেন এই যে 25-34 কিন্তু ভালো একটা সেল গেছে, এবং সেল যাওয়ার পর এখান থেকে কিন্তু সেইটা ব্রেক করার চেষ্টা করতেছে, এবং যদি সুযোগ পায় তাহলে নেক্সট টার্গেট, ফাইনাল টার্গেট আপনার এই যে 42 টার্গেট, 41-42 থাকবে, এবং আমার মনে হয় এবার 41-42 চলেই যাবে, এটা নিয়ে মনে হয় তো সমস্যা হবে না। এরপর চলুন যাই পরবর্তী আরেকটা স্টক দেখাই। দেখেন 4 ডিসেম্বর স্টক নিয়ে বলছিলাম যখন মার্কেট একেবারে বাজে, গোল্ডেনসনের কথা, এবং প্রথম টার্গেট 12 টাকা ছিল, আমাদের বাইরের 10 টাকা ছিল, এবং বলা ছিল যত নিচে যাবে কিনতে পারেন। এবং দেখেন এই স্টকটা মানে অনেক সময় এগেইন মানুষ 6 মাসের জন্য বললে কেউ এটা ধরে বসে থাকতে রাজি না, মানুষ বিরক্ত হয়, 6 মাসের জন্য কেউ ধরে বসে থাকতে না, কিন্তু এক একটা স্টক যখন একটা বটমে কালেক্ট করতে বলে তখন মানুষ বিশ্বাস করে না। দেখেন 10 টাকায় বাইরের স্টক আমরা মনে হয় ডিসেম্বরের এই জায়গায় বাই রেট করছিলাম, বা এই জায়গায় এই যে ডিসেম্বরে এইখানে মানে বাই করছিলাম, এরপর হোল্ড পেয়ে একটা প্রফিট নেওয়া হয়েছিল, এরপর নামলে সেটা আবার কেনার কথা ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ বিরক্ত হয়ে যায়, সেল দিতে বাধ্য হয়েছি। কিন্তু দেখেন স্টকটা কিন্তু আবার উঠে এই জায়গায়, এই যে তার আপনার ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়ে নামছে, এবং সর্বশেষ যখন এই ট্রেন্ড লাইনটা ব্রেক দিছে তখন কনফার্ম করছে আরো বাড়বে। এটা হচ্ছে তার প্রাথমিক ট্রেন্ড লাইন ব্রেকআউট, এবং এগেইন এখানে একটা রাউন্ড দিয়ে এই ট্রেন্ড লাইন আবার ফাইনাল ট্রেন্ড লাইন ব্রেক দিয়ে আবার উঠতেছে, এবং এটা এখন আগুন, এটা আর ধরার সর বাইরে, কি প্রফিট দিল। সমস্যা হলো এই যে ডিসেম্বরে, 4 ডিসেম্বর থেকে আজকে কত তারিখ, আজকে এপ্রিল, দেখি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 5 মাস আপনি বসতে রাজি না, কিন্তু 5টা মাস যদি বসতে পারেন তাহলে স্টকগুলো কত গেইন দেয়। এই জায়গায় যদি একজন মানুষ কিনতো তাহলে 5 মাস পর আজকে তার 60%, অর্থাৎ মাসে কিন্তু তার 10%-এর বেশি ঠিকই গেইন দিছে। কিন্তু পার্থক্য হচ্ছে যে মানে একটা স্টক নিয়ে সে বসতে নারাজ। কিন্তু আমি সবসময় বলি আপনার স্টকে স্মার্ট মানি আছে, এটা কনফার্ম যতদিন আছেন থাকেন, স্মার্ট মানি বের হয়ে গেলে বের হয়ে যাবেন, যেটা আমিও করি। স্মার্ট মানি যতদিন আছে একটা স্টকে আমি বসে থাকি, 1 মাস 2 মাস 3 মাস তার সমস্যা নেই, স্মার্ট মানি বের হয়ে গেলে তখন আমি বের হই, আর নইলে যতদিন স্মার্ট মানি আজও কাল তুলবে, ও হচ্ছে তাদের এই যে প্যাটার্ন শিফট হয়, তারা একটা স্টক 5টা স্টক 10টা স্টকে আছে, একটার পর একটা ঘুরায় ঘুরে আনে, আপনি বিরক্ত হয়ে যাবেন, তারা বিরক্ত হবে না। আচ্ছা, ফাইনালি সর্বশেষ আমাদের যে সফলতা সেটা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। 7 মার্চ বাই রেট 37 টাকা ছিল, স্টপ লস 35, টার্গেট 43, এবং স্ট্যান্ডার্ডে আমি দেখাই আপনাদেরকে, স্ট্যান্ডার্ড থেকে আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট আমরা নিতে পারছি, কারণ আমি বারবার বলছি ইন্স্যুরেন্সে একটা স্টক রাখেন, এবং স্ট্যান্ডার্ড দেখেন এখানে এগুলো পুরান জিনিস সরাই ফেলি। আচ্ছা দেখেন এই যে এইখানে কত বাই রেট আমাদের বলি, এটা হচ্ছে মার্চে আমরা এইখানে এই 37 টাকায় কিনা শুরু করছিলাম, আস্তে আস্তে আস্তে, এবং নিচে যখন গেছিল বলা হয়েছিল আবার কিনেন, এটা 7 মার্চ ফার্স্ট যখন বলা হয়েছিল স্ট্যান্ডার্ড কিনেন,
এবং এরপর এর আগে 5 মার্চও বলেছিল, 5 মার্চও কাশেম ইন্ডাস্ট্রিজ চ্যানেল দুইটাই কিন্তু বলা ছিল যে 37 এগুলো আমাদের মার্চের স্টক, 37 টাকায় কিনেন। এবং শুধু এখানে 9 মার্চ দেখেন আবার স্ট্যান্ডার্ড কাশেম এগুলো কেনার চান্স, কিনেন, বারবার বলেছি। আবার দেখেন 12 মার্চ কিনতে পারেন, আবার দেখছি 25 মার্চ কিনেছেন, ধৈর্য হোল্ড করুন। দেখেন যখন মার্চ মাসের টানা কিন্তু বাড়তেছে, মার্চ মাসে আমরা যখন কিনি এখানে একই জোনে, দেখেন কতদিন একটা জোনের মধ্যে কিন্তু স্টকটা ঘুরতেছে, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে ঘুরতেছে। এবং এখানে নিটিং করার জায়গাও, আপনি নিজে 37 পেলে কিনেন, 39 পেলে সেল দেন, এটা বলা ছিল। 2 টাকার নিটিংও কিন্তু করা গেছে, আমি নিজেও করছি। এই 2 টাকায় আমি দেখা গেছে স্পেশালি আমি 35-34 যে অ্যামাউন্টটা কিনছি, আমার অ্যামাউন্ট গুলো আলাদা লিখা থাকে, যে যদি আমি 37 কিনি সেটা তো মনে আছে 37,000 কিনছি, 35,000 কিনলে সেটাও মাথায় থাকে, আমার আলাদা নোট করা থাকে সবকিছু। তো আমি 35-এ যে 1,000 কিনছি সেই 1,000 আমি 39-এ সেল দিয়ে দিচ্ছি, কারণ আমার সমস্যা নেই, আমার টার্গেট হচ্ছে আমি এখানে 4 টাকা পাই দিচ্ছি, আবার 37-এ আছে কিনছি। এইভাবে করা গেলে দেখেন এরপর যখন ব্রেকআউটটা দিল, এরপর এক টানে চলে আসলো 43, 44, 45-এ। কিন্তু এই দৌড়ের ভিতরে একটা মাস সময় নিল, কিন্তু এই একটা মাস মানুষ বসতে রাজি না। আচ্ছা শুধু এটা দেখেন, আবার বলছি এই মাসে যারা কিনেন ধৈর্য হোল্ড করুন, একটা প্রফিট নিয়েই বের হবে ইনশাল্লাহ। ইন্স্যুরেন্সে একটা দৌড় আসবে। আবার কাশেম এবং স্ট্যান্ডার্ড বলা আছে, এবং কাশেম এবং স্ট্যান্ডার্ড থেকে অলরেডি কিন্তু কথা আমরা সেল দিয়ে প্রফিট নিছি। দেখেন একেবারে বটমে 35-36 কিনা গ্রুপে দেওয়ার পর বাইরে ছিল, কাশেম থেকে 41-এ আমরা 11% প্রফিট করছিলাম, আর স্ট্যান্ডার্ড 44-এ যাবে এটা আমরা আশা করতেছি। কাশেম থেকে প্রফিট 11% হয়েছিল, কাশেম 44-এর জন্য অপেক্ষা করছিলাম। আবার দেখেন 29 মার্চ, আপনারা তো বলবেন ভাই একটা স্টক দিয়েছেন, এটা নিয়ে আপনি একদিন বলেই চলে গেলেন, এটা যে ভালো আপনি বারবার বলেন, আপনি তো আমাদেরকে বললেন না। এরকম গ্রুপে দুইজন কমপ্লেনও করছিলেন যে ভাই আপনি একটা স্টক দিয়ে আর বলেন। দেখেন কতবার একটা স্টক নিয়ে বলে গেছি, এখানে 10 বারের মতো মাসে আসেই ট্রেডিং হই 22 দিন, 20 দিন 22 দিন, এর মধ্যে 10 বারের মতো বলে গেছি। এর মধ্যে মার্চে তো ঈদও ছিল, তারপরেও দেখেন দেখেন আমি নতুন স্টক বলছি, নতুন স্টক দিবে না, আপনার স্ট্যান্ডার্ড ভালো দামে আছে, স্ট্যান্ডার্ড কিনেন। ইন্স্যুরেন্সের একটা ছোটখাটো মুভ আশা করছি হবে, অল্প লাভ হলেও এই লার মার্কেটে যথেষ্ট। এবং সত্যি কি ইন্স্যুরেন্স বাড়তেছে না? দেখেন সবগুলো ইন্স্যুরেন্স সবগুলো কিন্তু বাড়তেছে, শুধু স্ট্যান্ডার্ড না, আমার পছন্দ স্ট্যান্ডার্ড, কিন্তু অন্যদের অন্যটা থাকতে পারে, যেটাই হোল্ড করছেন লাভ করছে। আচ্ছা দেখেন 31 মার্চ 120 পয়েন্ট নাই 3 দিনে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু 38-এর নিচে যায়নি, এটা 37-এ বাইরে 35-36 দিছে, এটা প্রফিট দিবে রাখেন। আচ্ছা 1 এপ্রিল সর্বশেষ বলছি যে গতবার স্ট্যান্ডার্ড চেষ্টা করে উঠার, ইন্স্যুরেন্স সেক্টর ভালোই টেনেছে, এভাবে 2-3 দিন টানলে এটা তার টার্গেট 40 প্লাস মাইনাস হয়ে যাবে। এবং আমরা গত 2-3 দিনে স্ট্যান্ডার্ড থেকে একটা প্রফিট নিয়ে নিছি 50%, 60%, 70%, কেউ 100% এই জায়গায় সেল দিয়ে দিছে, 40-45-এর সেল দেওয়া শেষ। আর কিছু আমি নিজেও হোল্ড করছি, কিছু বাকিরাও মানে ওনারা যাদের ইচ্ছা হোল্ড করছেন, এই আশায় যে এটা যদি ব্রেকআউট দেয় এরপরে আমরা তো 50 পাবো। তাহলে আপনি নিজে জাস্ট 50 বাদ দেন, জাস্ট যেটা আপনার সামনে চোখে সেটা আমি বলি, যে এই যে 37-এ কিনা, এই 37 ধরলাম আরো নিচে আমি কিনছি, বাদ দিলাম 37-এ বলি, যেহেতু আমি 37 বাইরে, এই 37-এ আমার কেনা, তাহলে এই যদি আমি আজকের ডেটেও আমি যদি এখানে 44-45 সেল উপরে গেছে, এটা প্রায় 45-90, বাদ দিলাম, ওইটাও বাদ দিলাম, একেবারে এখানে যে দামে শেষ হয়েছে এইখানে যদি যায় তাহলেও তো আমার 21% প্রফিট। লসটা কোন জায়গায়? আমি 30 দিন বসছি, 1 মাস বসছি, ঠিক আছে, 1 মাস বসে আমি 21%, খারাপ কি? এবং একটা স্টকে আপনি বলতে পারবেন না যে ভাই আপনি মাত্র একবার বসেন, আমি বারবার গ্রুপে বলে দিচ্ছি। সমস্যাটা কি আমাদের কোন জায়গায়? আমাদের মৌলিক সমস্যা ওই একই জায়গায়, যেটা স্টক কেনার পর আমরা বিভিন্ন তো গ্রুপে থাকি, ফেসবুকে থাকি, ওইখানে বাটপাড়া বলে ভাই 2 দিনেই 10%, 2 দিনেই 50%, ডাবল আইটেম মানে ডাবল। আমরা ওইগুলোর পিছনে ছুটতে গিয়ে আমরা ধরা খাই যাই, ধরা খেয়ে এরপর লসে, কিন্তু আস্তে ধীরে যে প্রফিট দিচ্ছে ওইটা আমরা জানি না, ওইটা আমরা ফলো করি না। এবং সবচেয়ে বড় জিনিস, আমাকে অনেকে 10 দিন 20 দিন 1 মাস বসে থাকলেই রাগারাগি করেন বা বলেন যে ভাই এই স্টকটা কিনেলেন, এটা তো প্রফিট ওঠে না, বসে আছে, লস করে নাই, কিন্তু প্রফিট ওঠে নাই, এর জন্য মানে ওনারা বিরক্ত। কিন্তু আমি যখন জিজ্ঞেস করি ভাই আপনার পোর্টফোলিও স্টকটা দেখি, দেখা যায় একটা স্টক ধরে উনি 5 বছর দিয়ে বসে আছেন, কেউ 10 বছর 2010-এর শেয়ার নিয়ে বসে আছেন, কেউ 2020-এর শেয়ার নিয়ে বসে আছেন, কেউ 2023-24-এর শেয়ার নিয়ে বসে আছেন। তখন আমি বলি ভাই এই শেয়ারটা কেন বসে আছেন, এটা তো ভাই লস করে না, এটা কেনা দাম আসলে ছেড়ে দেবো। যেটা লস করছেন সেইটা নিয়ে 2 বছর এখানে টাকা আটকানো আপনার কোনো টেনশন নাই। আর এখন একটা স্টক যেটা এখনো লস করেন নাই, জাস্ট কেনা দামে আছে, একটু প্রফিট আছে, এইটা টার্গেটে যাচ্ছে না কেন, যাওয়ার আগেই চিল্লা পাল্লা করে পাগল হয়ে গেছেন। এরকম করলে আলটিমেটলি কি মার্কেট প্রফিট করা যায়? নিজেকে প্রশ্ন করেন, আমার উত্তর দরকার, নিজেকে নিজে জিজ্ঞেস করেন। বেশিরভাগ মানুষ আমি পোর্টফোলিও যাদের হ্যান্ডেল করি, লসের পোর্টফোলিও, মানে লস করা, এত এত লস করে এসে মার্কেটে যদি আপনি অল্প মানে সময় বসে থাকার জন্য বিরক্ত হয়ে যায়, তাহলে এই মার্কেট টিকবেন কিভাবে? মার্কেট তো ভাই ছেলে খেলা না, আসলাম ধরলাম কিনলাম আর ফাটাফাটি লাভে লাভ লাভে লাভ লাভ, এগুলো কয়জন করে? একটু পরিসংখ্যান করেন, একটু ঘুষ খবর নেন। তো এরকম যদি মানে হয়, দেখেন স্লোলি প্রফিট প্রতি মাসে এরকম অনেক স্টক 10% দেয়, আমরা সেই 10% নিয়ে খুশি। শুধু এগুলো না, এই মাসে আমাদের দেশবন্ধু এখনো পারফর্ম করছে, বিডিটাই ফুড এখনো পারফর্ম করছে, এগুলো হয়তো আগামী ভিডিওতে দেখাবো। এই মাসের স্টক গুলো কিন্তু পারফর্ম করছে, আরো 2 একটা স্টক কেনা দামে বসে আছে, সমস্যা নাই, উঠবে।
এবং এই যে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স এটা কিন্তু আমি ওপেনলি দিয়ে দিছি, এবং যেটা বলে যাই আমি কিন্তু ওপেনলি অনেক স্টক নিয়ে আলোচনা করে বলে দিই যেগুলো হয়তো আপনারা খেয়াল করেন না। দেখেন এখানে বিডিটা আইফুড ছিল এবং সর্বপ্রথম বিডিটা আইফুড নিয়ে আলোচনা করা হয়েছিল, কারণ মানে যেহেতু আপনারা আমার গ্রুপের স্টকগুলো ডাইরেক্টলি বলবো না, ওপেনলি বলা ঠিক না, কিন্তু ঘুরায় বেচারে আমি কিন্তু বিডিটা আইফুড সবার প্রথমে রাখছি, অনেকগুলো স্টক আমি বিডিটা প্রথমে রাখছি কারণ আমার চোখে এটা সবচেয়ে ভালো। এখানে সিপাল নারুটো এগুলো প্রথমে রাখা, এগুলো কিন্তু প্রফিট দিছে। স্ট্যান্ডার্ড এখানে 4টা স্টক নিয়ে আলোচনা করি, স্ট্যান্ডার্ড ডাইরেক্টলি বলা, 2টি ফাটাফাটি স্টক, এখানেও আমার মনে হয় স্ট্যান্ডার্ড বা সিবিআই এগুলো নিয়ে বলছি। তো দেখেন নিয়মিত স্টকগুলা কিন্তু বলে দেওয়া, এখানে আপনি খুঁজতে বলবেন, এখানে অনেক কিন্তু মানে আমি কিন্তু এমন আছে 20টা স্টক নিয়ে আলোচনা করি, আমি হাতে গোনা কিছু স্টক বলে দিই, আমার গ্রুপে তো একটা হাতে গোনা 7টা 8টার বেশি না, 20টা বললাম এবং 2টা লাগলো এটা এসে প্রচার করলাম এরকম না। আপনি আমার গ্রুপে ঢুকতে দেখবেন 7টা 8টা স্টক, এর মধ্যে প্রফিট জেনারেট, এটা টার্গেট। 20টা স্টক নিয়ে আলোচনা করলাম, 30টা নিয়ে এরপরে এসে বললাম আমার এই স্টকটা লেগে গেছে, দেখেন আমারটা বাড়ছে, জানি মার্কেটে বাড়বে কোনো, পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টর বাড়তেছে, গোল্ডেন সন, কপার টেক, নাহি টেক, নাহি অ্যালুমিনিয়াম, আপনার দেশ সব বাড়তেছে। আমার দরকার যে কোনো একটা দলেই তো আমার প্রফিট, আমি সবগুলা ঘোরাফেরা করে উল্টাপাল্টা করে সময় নষ্ট করতে আমার লাভ নেই। এখানে একটা স্টক পারফেক্ট জায়গায় ধরবো, ওইটাই 10%, ওইটাতে আমার পোর্টফোলিও ঢুকাবো, ওইখানে 10-20% নিয়ে বের হয়ে আমার পুরো পোর্টফোলিও 10-20% বাড়বে, এইটাই তো প্রফিটের নিয়ম। তো এই জিনিসগুলো যদি আপনারা করতে চান তাহলে আর জেনে রাখেন আমাদের একটা পেড মান্থলি গ্রুপ আছে, যেখানে আপনার খুব ঠান্ডা মাথায় আমরা মার্কেট অ্যানালিসিস করি, প্রতিদিন মার্কেট কি করবে না করবে এটা প্রতিদিন সকাল থেকে বলতে থাকি, ট্রেড আওয়ারে পুরো সময় আমরা এটা নিয়ে কথা বলি, এবং কোন স্টক বাড়বে এগুলো নিয়ে আমরা স্টকও বলে যাই, এবং স্টকের আপডেট দেখি, এবং মাসে মাত্র 7টা থেকে 8টা স্টক, এর বেশিটা বা বেশি হলে 10টা, এর মধ্যে আমরা রেখে স্টক প্রফিট জেনারেট করার চেষ্টা করি। হ্যাঁ হতে পারে হয়নি, তখন আপনিও তো আমার উপর বিরক্ত হবেন, কিন্তু আনলিমিটেড 30টা স্টক দিয়ে আমি দিই, তাইলে 30টা কি আপনি কিনবেন না? তা আপনার আপনি কিনবেন বেশি হলে 5-6টা, আপনার 30টা দিলে আমার আর অ্যানালিস্টের কাজ কি, এটা কোনো লাভ হইলো, এটা জাস্ট ছলচাতুরি। তো সেই হিসেবে যদি ভালো লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর মার্কেট নিয়ে এক্সট্রা টেনশনের কিছু নেই, মার্কেট ছোট মোটো এরকম আপ মুভ ডাউন মুভ দিবে, এর মধ্যেই প্রফিট ভালো ভালো জেনারেট 10% 20% এর মধ্যেই করা যাবে, একটু খোঁজ খবর নিলেই। ঠিক আছে, ভালো থাকবেন, আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।